রোহিঙ্গাদের জাতিগত নির্মূল থেকে রক্ষায় বৈশ্বিক উদ্যোগ চান প্রধান উপদেষ্টা। কক্সবাজারে আন্তর্জাতিক সংলাপে আশ্রিতদের প্রত্যাবাসনে 7 দফা প্রস্তাব। We don't afford anymore to stand silent at the protected situation of the Rohingyas. Therefore, we urge all parties and partners to work hard for charting a practical roadmap for their speedy, safe, and dignified, voluntary, and sustainable return to their homes in Rakhine as soon as possible. উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস পালন, নিরাপদ প্রত্যাবাসন, নাগরিক স্বীকৃতি, সহায় সম্পত্তি ফেরত সহ বিচার দাবি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনাম এবং আমি সাদিক হাসান ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পাকিস্তান দাবি করলে ৭১ ইস্যু সমাধান হবে না, লাগবে বাংলাদেশের স্বীকৃতি, ক্ষমা চাইতে হবে রাষ্ট্রীয়ভাবে, মত বিশ্লেষকদের। সম্পদ ফিরিয়ে দেওয়ার পরামর্শ। 20টি আসনের সীমানা চূড়ান্ত করতে ইসিতে চলছে শুনানি। ভোট দেওয়ার জন্য উন্মুখ দেশের মানুষ। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফেরার আশা বিএনপির। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে সরগরম ক্যাম্পাস। ডাকসুর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। ডাকসুর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ বিকেলে। ডাকসুতে ফর্ম তোলার হিড়িক। এলএমজি 5 লাখ, চায়না রাইফেল 1 লাখ, প্রতিটি গুলির জন্য মিলবে 500। অবৈধ অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা সরকারের, সহযোগিতাকারীদের তথ্য গোপন রাখার ঘোষণা। এবং টাকা ছাপিয়ে দেওয়ার পরও ঘুরে দাঁড়াতে ব্যর্থ, একীভূত হচ্ছে এক্সিম সহ 5 ব্যাংক। সরকারের কাছে 20,000 কোটি টাকা চায় কেন্দ্রীয় ব্যাংক, কার্যক্রম বন্ধের পক্ষে বিশ্লেষণ। মিয়ানমারের জান্তা ও আরাকান আর্মির হাত থেকে রোহিঙ্গাদের বাঁচাতে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলনে প্রত্যাবাসন নিয়ে 7 দফা তুলে ধরেন তিনি। বলেন, রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনার বাস্তবায়ন থামানো সবার নৈতিক দায়িত্ব। মিয়ানমারের জান্তা বাহিনীর নির্যাতনের মুখে 2017 সালে বাংলাদেশ অভিমুখে ধল নামে রোহিঙ্গার। মানবিক বিবেচনায় 10 লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয় কক্সবাজারে। নানা প্রচেষ্টার পরও এখনো একজন রোহিঙ্গাকেও ফেরানো যায়নি নিজ দেশ মিয়ানমারে। 8 বছরে এই প্রথম বড় পরিসরে রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক সংলাপের আয়োজন। কক্সবাজারে 3 দিনব্যাপী আয়োজনে অংশ নেন 40টি দেশের প্রতিনিধি, জাতিসংঘ সহ সব অংশীজন। আমন্ত্রণ জানানো হয় সকল রাজনৈতিক দলের নেতাদেরও। দ্বিতীয় দিনে সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা সত্ত্বেও রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে সীমান্ত খুলে দিয়েছিল বাংলাদেশ। রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো বিশ্ব সম্প্রদায়ের নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। Stop the armed actors from carrying out their horrible design of ethnic cleansing of the entire Rohingya population. We don't afford anymore to stand silent at the protected situation of the Rohingyas. Hence, we urge upon the international community to undertake collective efforts to stop the Myanmar junta and the Arakan army from unleashing violence against Rohingya. Effective role of the international community is much more needed than ever before. রোহিঙ্গা সংকট মিয়ানমারের সৃষ্টি সমাধানও সেখানে করতে হবে বলে জানান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে অবদান রাখার সংকল্প ঘোষণা করে ন্যায় বিচার এবং জবাবদিহিতা নিশ্চিতে 7 দফা প্রস্তাব দেন ডক্টর ইউনূস। Rohingya crisis emanated from Myanmar, and the solution also lies in Myanmar. All parties must act to end the crisis with greater resolve without any further delay. ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের মাধ্যমে অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলেও জানান প্রধান উপদেষ্টা। 3 দিনের এই সম্মেলনের সারাংশ আগামী 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে রোহিঙ্গাদের নিয়ে আয়োজিত আরও একটি বড় প্ল্যাটফর্মে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা
ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে ভুলতে বসা রোহিঙ্গা ইস্যু নতুন করে আবারও আলোচনায় আসার প্রত্যাশা করছে বাংলাদেশ। একই সঙ্গে সেখান থেকে নতুন কোনো পথের দিশাও আসতে পারে, যার মাধ্যমে মিয়ানমারের রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন সম্ভব হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, কক্সবাজার। আন্তর্জাতিক রোহিঙ্গা সংলাপের দ্বিতীয় দিনের খবর জানাতে এই মুহূর্তে কক্সবাজারের ইনানীতে আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছে তার কাছে। যে রোহিঙ্গাদের যেই রাষ্ট্রগুলো আর্থিক সহায়তা দিয়ে থাকে তাদের বিভিন্ন সংস্থার মাধ্যমে, তারা আসলে এখন কিভাবে তাদের ফান্ডকে আরও বেশি বাড়াতে পারে এবং তাদের এই ফান্ড কিভাবে তারা কালেক্ট করবে, এবং যেহেতু ফান্ড এখন অনেকটা কমে গেছে সেই ডায়ালগটা এখন চলছে। এখানে অংশ নিয়েছেন রোহিঙ্গা কমিউনিটি থেকে আসা বেশ কিছু তরুণ এবং রোহিঙ্গা কমিউনিটি থেকে আসা কয়েকজন লিডার। তারা আসলে হাত তুলে কথা বলার অনুমতি নিচ্ছেন এবং তার মঞ্চে যারা রয়েছেন তাদেরকে তারা বিভিন্ন ধরনের প্রশ্নের জবাব দিচ্ছেন এবং তারা নানা রকম প্রশ্ন করছেন। আমরা দেখেছি যে এখানে সব থেকে বেশি ভয়েস রেস করছে যারা, তারা যে রোহিঙ্গা কমিউনিটির, কিন্তু তারা অনেক বছর আগে তারা বিশ্বের ও ইউরোপ বা আমেরিকার কোনো না কোনো দেশে তারা স্টেটলেস হিসেবে তারা কখনো গিয়েছিল। তারা এখন সেই সমস্ত দেশে তারা প্রতিষ্ঠিত। ওরা এখানে এসে তাদের ভয়েস তারা রেস করছেন এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসনের কার্যকর উদ্যোগ নিতে। তারা বলছে এখন আর শুধু মুখে মুখে আসার কথা তারা শুনতে চান না, এবং রোহিঙ্গাদেরকে নিয়ে ব্যাপকভাবে সেখানে মানবতার লঙ্ঘন হচ্ছে এবং সেখানে মানবাধিকার ভুলুণ্ঠিত হয়েছে এবং সেখানে গণহত্যা চলছে আরাকান আর্মি, এবং সেখানে তাদেরকে ভিটা মাটি থেকে বের করে দেওয়া হয়েছে এবং তারা নির্যাতনের শিকার হয়ে আরও অসংখ্য মানুষ এখনও কিন্তু মিয়ানমার থেকে বাংলাদেশে পাড়ি দেওয়ার অপেক্ষা করছে সীমান্তের ওপারে। এই বিষয়গুলো তারা তুলে ধরে বলছেন একদিকে বিশ্ববাসী বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করছে, অন্যদিকে মিয়ানমারে তাদের প্রতি নির্যাতন বাড়ছে। সুতরাং এখন তারা আর এই মুখের কথা শুনতে চান না, তারা কার্যকর উদ্যোগ দেখতে পান। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য দিয়েছেন। তিনি মূলত 7 দফা তুলে ধরেছেন। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আজকে অংশগ্রহণ সেটিকে আসলে বলতে পারি যে আগামী 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে আরও একটি বড় পরিসরে রোহিঙ্গাদেরকে নিয়ে কনফারেন্সের আয়োজন করা হবে। সেখানে আশা করা হচ্ছে অন্তত 70টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সেই বিশাল পরিসরে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই বিষয়গুলোকে তুলে ধরবেন তারই বলা চলে যে এখানে থেকে প্রাপ্ত যে তথ্যগুলো তিনি সেখানে, অর্থাৎ 30 সেপ্টেম্বরে নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূসের বড় পরিসরে রোহিঙ্গা কনফারেন্সের যেই প্রাক প্রস্তুতি সেটি আসলে এখান থেকে হয়ে গেল। এখান থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত তিনি যে রেজলিউশন এখানে হবে সেগুলোই মূলত তিনি সেখানে গিয়ে উপস্থাপন করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য, এবং তিনি বলছেন সমস্যা তৈরি হয়েছে মিয়ানমারে এবং সেখান থেকে সেটিকে মীমাংসা করতে হবে, তাদেরকে উদ্যোগ নিতে হবে। বিশেষ করে তিনি প্রতিবেশী দেশগুলোর প্রতি জোর দিয়েছেন এই সংকটে বাংলাদেশের পাশে থাকার জন্য এবং মিয়ানমারে রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের জন্য। এই ছিল আমার কাছে কক্সবাজারে দ্বিতীয় দিনের রোহিঙ্গা কনফারেন্সের দ্বিতীয় সেশনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে। এদিকে কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে নানা আয়োজনে রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস পালন করছেন আশ্রিতরা। নিরাপদ প্রত্যাবাসন, নাগরিক স্বীকৃতি, সহায় সম্পত্তি ফেরতের দাবি জানান তারা। আন্তর্জাতিক আদালতে চলমান মামলার দ্রুত বিচার চান রোহিঙ্গারা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। আমরা দেশে ফিরতে চাই, রোহিঙ্গাদের এমন দাবিতে মুখর সমাবেশস্থল। মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর গণহত্যার 8 বছর পূর্তি উপলক্ষে পালন করা হয় রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস। সোমবার সকালে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে কক্সবাজারের উখিয়ার কুতুপালং 4 নম্বর ক্যাম্পে ফুটবল মাঠে জড়ো হন হাজার হাজার রোহিঙ্গা। দিবসটি উপলক্ষে আশ্রয় শিবিরে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়। শুধু কুতুপালং নয়, টেকনাফের অন্তত 60টি সহ অধিকাংশ রোহিঙ্গা ক্যাম্পে পালন হয় দিবসটি। পৃথক সমাবেশ থেকে রোহিঙ্গা নেতারা তুলে ধরেন একাধিক দাবি, জানান নিরাপদ ও সম্মানের সঙ্গে মিয়ানমারে প্রত্যাবাসনের।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান আইসিজে এবং আইসিসিতে যে বিচার কাজ চলছে তার নিষ্পত্তি চান রোহিঙ্গারা। আইসিজি এবং আইসিসিতে যে বিচার প্রক্রিয়া চলছে তার নিষ্পত্তি চাই, এটি হচ্ছে তাদের একটি প্রধান বক্তব্য। আরেকটি বক্তব্য হচ্ছে যে তারা সসম্মানে তাদের দেশে ফেরত যেতে চায়। বর্তমানে কক্সবাজারে ৩৩টি ক্যাম্পে ১৩ লাখের বেশি রোহিঙ্গা রয়েছেন। ২০১৭ সালের এই দিনে রোহিঙ্গাদের উপর নির্মম বর্বরতা চালায় মিয়ানমার সেনাবাহিনী। প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়, কিন্তু ৮ বছর পেরিয়ে গেল, আজও অনিশ্চয়তায় তাদের ভবিষ্যৎ। উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জুলাই হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের 2 চিকিৎসক ও শহীদ মারুফের বাবা ইদ্রিস। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ 8ম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এদিন সাক্ষ্য দেন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার খায়র আহমেদ চৌধুরী, হাসপাতালটির সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা নীলা। সাক্ষ্যে চিকিৎসক জাকিয়া সুলতানা জানান, জুলাই আন্দোলনের সময় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে মোট চিকিৎসা নিয়েছেন 1002 জন। এর মধ্যে 493 জন রোগীর 1 চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে, 2 চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে 11 জনের, আর 118 জনের স্বল্প এবং স্বাভাবিক দৃষ্টির শক্তি নষ্ট হয়ে গেছে। তাদের অধিকাংশ মেটালিট, পিলেট এবং কেউ কেউ রিয়েল বুলেট দ্বারা আহত হয়েছিলেন বলেও জানান তিনি। সাক্ষ্যে ছেলে হত্যার জন্য শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ বেশ কয়েকজনকে দায়ী করে বিচার দাবি করেন শহীদ মারুফের বাবা ইদ্রিস। যে 3 জন সাক্ষী এখন পর্যন্ত জবানবন্দি প্রদান করেছেন, চোখ হারা যে আহত ব্যক্তিরা ছিল, যারা অধিকাংশই পিলেট এবং বুলেট বিদ্ধ ছিল, তাদের যে চেহারার বিভৎসতা তার বর্ণনা দিয়েছে। 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 1000-এরও বেশি গুলিবিদ্ধ ব্যক্তি চক্ষু চিকিৎসার জন্য তাদের কাছে উপস্থিত হয়েছে। রামপুরা এলাকায় যে একটা মামলা পেন্ডিং ছিল, আজকে এনইআরের জন্য রিপোর্ট দিন ধার্য ছিল, রিপোর্ট আসছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, স্থানীয় এমপি ও অখিল, স্থানীয় 2 জন কাউন্সিলর এবং যারা গুলি করেছেন তাদের সকলের বিচার। পাকিস্তান দাবি করলে ৭১ ইস্যু সমাধান হবে না, তার জন্য প্রয়োজন হবে বাংলাদেশের স্বীকৃতি। সংসদে রেজুলেশন করে রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান ক্ষমা চাইলে মীমাংসা হতে পারে ৭১ প্রসঙ্গ, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। অন্যদিকে আনুষ্ঠানিক ক্ষমা না চাইলে পাকিস্তানকে বন্ধু রাষ্ট্র ভাবার সুযোগ নেই বলে মনে করেন সাবেক কূটনীতিক সাকিব আলী। এক্ষেত্রে সম্পর্ক উন্নয়ন বা স্বাভাবিকীকরণে ধীর গতির পক্ষে তিনি। 2 দিনের সরকারি সফরে শনিবার ঢাকায় আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাকদার। প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন, জামায়াত আমির সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে করেন সাক্ষাৎ। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে 2 দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপে একটি চুক্তিসহ সই হয় 5টি সমঝোতা স্মারকে। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশটির উপপ্রধানমন্ত্রী দাবি করেন ৭১ ইস্যুর 2 দফায় সমাধান করেছে পাকিস্তান, যদিও এ বক্তব্য নাকচ করেছে বাংলাদেশ। 2 দেশের সম্পর্ক এগিয়ে নিতে অমীমাংসিত বিষয়গুলোকে সমাধানের ব্যাপারে উভয়ে সম্মত বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। 1974 first time that issue was resolved in writing. The document is historic and is available both countries. আমি অবশ্যই একমত না, একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাহলে তাদের মতো করে। সাবেক কূটনীতিক সাকিব আলী মনে করেন আনুষ্ঠানিক ক্ষমা না চাইলে পাকিস্তানকে বন্ধু রাষ্ট্র ভাবার সুযোগ নেই, এজন্য সম্পর্ক উন্নয়নে ধীরগতির পক্ষে তিনি। পাকিস্তান বন্ধু রাষ্ট্র, তার মানে হচ্ছে যে আপনি ৭১কে একদম পুরোপুরি ভুলে যাচ্ছেন। খোলা মনে যদি কথা না বলে আপনি যদি না বলেন যে আমি ক্ষমা চাচ্ছি, তখন আমরা মনে করি যে এই ক্ষমা চাওয়াটা আসলে
আন্তরিক নয়। স্বাভাবিকীকরণের ব্যাপারে আমি একটু সময় নিতে চাই, নানান দিক দেখে আমরা আস্তে আস্তে এটাতে এগোতে চাই। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলছেন, অনানুষ্ঠানিক ক্ষমা প্রার্থনায় বৈরিতা কাটবে না। ৭১ ইস্যু সমাধানে বাংলাদেশের স্বীকৃতি মুখ্য। সংসদে রেজলিউশনের মাধ্যমে পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়ার পরামর্শ তার। বাংলাদেশ যখন বলবে সমাধান হয়েছে তখনই কিন্তু সমাধান। ইনফর্মালি তারা একাধিকবার হয়তো বলেছে, কিন্তু এটা একটা অফিসিয়াল একটা প্রসেস আছে। আমার মনে হয় সবচেয়ে ভালো হয় যখন সামিট হয়, সামিট হওয়ার পরে কিন্তু সবসময় একটা ডিক্লারেশন থাকে দুই দেশে, ওই ডিক্লারেশনে একটা ক্লজ থাকলে কিন্তু জিনিসটা আমি মনে করি সমাধান হয়ে যায়। আরেকটা হতে পারে, সেটা হলো পার্লামেন্টে তারা যদি একটা রেজলিউশন নেয়, সেটাও কিন্তু হতে পারে। নির্বাচন কমিশন ভবনে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করতে দ্বিতীয় দিনের শুনানি চলছে। প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে দিনব্যাপী 20টি আসনের খসড়া সীমানার দাবি এবং আপত্তির ওপর শুনানি হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দ্বিতীয় দিনের শুনানি চলছে। নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন সহ অন্য নির্বাচন কমিশনাররা শুনানিতে উপস্থিত আছেন। সোমবার দিনব্যাপী 20টি আসনের সীমানা পুনর্নির্ধারণের আপিল শুনানি হবে। দুপুর পর্যন্ত সাতক্ষীরা, যশোর ও বাগেরহাটের 7টি আসনের খসড়া সীমানার উপর আপত্তি নিয়ে শুনানি হয়েছে। সীমানার খসড়া গেজেটের পক্ষে বিপক্ষে দাবি ও আপত্তির শুনানির পর আপিলকারীরা নিজ নিজ অবস্থান ব্যাখ্যা করেন। লিমিটেশন করে এমন উপজেলার সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে, সাতক্ষীরার এই 3 এবং 13 আসনের জনগণের শুভ তাদের দুর্বিষহ, তাদের বিপদ, সংঘাত এবং সংক্ষুব্ধ অবস্থায় তারা। আশা করি আজকের এই শুনানির মাধ্যমে তার নিষ্পত্তি হবে। আমরা 5টি আসনই পেতে চাই, পাবো, এটা আমাদের অধিকার। কালীগঞ্জ, দেবহাটা এবং আশাশুনি ছিল 4,48,947। এই ব্যবধানটা সব দিক থেকে ঠিক থাকে। আমরা সেই কারণে হয় শ্যামনগরকে পৃথক আসন চাই অথবা পূর্বের আসন বহাল চাই। বাগেরহাটে আগের সংখ্যায় আসন ফিরিয়ে না নিলে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান আপিলকারীরা। বাগেরহাট জেলায় যে 4টি আসন ছিল, বাগেরহাট 1, 2, 3 এবং 4 পূর্বের মতো বহাল থাকবে এবং বাগেরহাটের সমগ্র জনগণ সেই বহাল 4টি আসনেই তাদের আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। জনগণের যে 4টা সিট ছিল সেটার একটা ওনারা কর্তন করেছেন, করে বাগেরহাটবাসীর যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করে ওনাদের উপরে যে অর্পিত দায়িত্ব আছে সংবিধানের 118-19-এ, তার লঙ্ঘন কিছুটা ঘটেছে। বিকেলে ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের 13টি আসনের শুনানি হবে। বুধবার পর্যন্ত চলবে সীমানা পুনর্নির্ধারণের শুনানি। এরপর দাবি আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রায় 1.5 ঘন্টা বিরতির পর আবারও দুপুরের পর থেকেই আবারও শুরু হয়েছে শুনানি এবং এই বিকেলে প্রায় বরগুনা, পিরোজপুর সহ 13টি আসনের শুনানি চলবে। তারা মত দিবেন, পক্ষে বিপক্ষে আসনগুলোর পক্ষে বিপক্ষে মত দিবেন। বিশেষ করে নির্বাচন কমিশন যে খসড়া চূড়ান্ত করেছে সংসদীয় আসনের সীমানা নিয়ে, সেই সীমানার পক্ষে এবং বিপক্ষে আসলে আপিল করেছে যারা ওই অঞ্চলের মানুষ, তারাই মূলত আপিলে অংশ নিচ্ছেন। পক্ষে বিপক্ষে শুনানি শুনছে নির্বাচন কমিশন এবং 27 তারিখের পরে আসলে সিদ্ধান্ত নেবে যে কোন আসনে তাদের যে খসড়া চূড়ান্ত করছে সেই খসড়া অনুযায়ী সব কিছু থাকবে নাকি কোথাও আবার সংযোজন বিয়োজন করতে হবে। অনেকের দাবি তো করেছেন যে 2008 সালের আগে যে এরকম আসন ছিল সেইভাবে আগে ফিরিয়ে নিয়ে আসা। অনেকে বলছেন নির্বাচন কমিশন যেটি খসড়া করেছেন, পুনরায় খসড়া করেছেন, পুনর্বিন্যাস করেছেন সংসদীয় আসনে, সেখানে হয়তো কারো স্বার্থ হাসিলের জন্য করেছেন, কেউ বা তাদের পক্ষেও কথা বলছেন যে কমিশন যেটি করেছেন সেখানে সেটি বহাল রাখার জন্য কেউ দাবি রাখছেন। আসলে 27 তারিখের পরেই মূলত বোঝা যাবে যে নির্বাচন কমিশনের খসড়াটাই চূড়ান্ত থাকছে নাকি কোথাও বাড়ছে কিংবা কমছে। বিকেল 5টা পর্যন্ত চলবে দ্বিতীয় দিনের আপিল এবং আগামীকাল আবারও একই সময় শুরু হবে আপিল শুনানি, যেটি 27 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে। দেশের মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।
ফেব্রুয়ারিতে 17 বছরের অপেক্ষার অবসান হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 33তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার আশাও জানান মঈন খান। এর আগে মুক্তিযোদ্ধা দলের নেতাদের নিয়ে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন নেতাকর্মীরা। গণতন্ত্রের পথ কুসুমাস্তীর্ণ নয়, কাজেই এটা মানুষের সংগ্রাম, এটা একটি চিরন্তন সংগ্রাম। নির্বাচনের তারিখ এই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে এবং ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ বিগত 17 বছর ভোট দিতে পারেনি। কাজেই বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে, তারা ভোট দেবে, তারা বাংলাদেশের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দিতে চায়। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে তাদের সেই ইচ্ছা পূরণ হবে। কোনো কারণে ফেব্রুয়ারির নির্বাচন অনিশ্চিত হলে দেশের নিরাপত্তা ঝুঁকি আরও বাড়বে, এমন শঙ্কা প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বিতর্কিত উপদেষ্টাদের প্রত্যাহার করে সরকারে থাকা সরকার ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। দুপুরে প্রস্তাবিত জুলাই সনদ, জাতীয় নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সাইফুল হক। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার বাংলাদেশের মানুষের হৃদয় পরিষ্কারের কথার জবাবে তিনি বলেন, পাকিস্তানের উচিত সর্বপ্রথম বাংলাদেশের কাছে নিঃস্বার্থ ক্ষমা চাওয়া, সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারের উচিত এর প্রতি উত্তর দেয়া। অনেক সময় একটা উগ্র একটা বৈরিতায় পর্যবসিত হচ্ছে, অনেক সময় সহিংসতাকে উস্কে দেওয়া হচ্ছে এবং দেখছি, এবং এটা অনেক সময় একটা হিংসাশ্রয়ী নানা ধরনের আমরা তৎপরতাও আমরা একটা ঝুঁকি দেখছি। আরপিও নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করবার আগে নির্বাচন কমিশনের উচিত হবে রাজনৈতিক দলসহ গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে আলোচনা করা, মতামত নেওয়া। দুপুরের সময় আরও থাকছে। গাজা সিটি দখলে নিতে গেলে হুমকিতে পড়বে জিম্মিদের জীবন, শঙ্কা ইসরায়েলি সেনাপ্রধানের। নেতানিয়াহুকে বন্দি বিনিময় প্রস্তাবে রাজি হতে আহ্বান, উপত্যকায় একদিনে নিহত 51। ডাকসু নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা তুলে নিয়েছেন বেশ কয়েকজন। শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বলছে, গঠনমূলক কাজে প্রতিযোগিতা না করে একটি প্যানেল সাইবার বুলিং ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সোমবার দুপুরে সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কাছে প্রত্যাহারের আবেদন করেন বেশ কয়েকজন প্রার্থী। দলকে ঐক্যবদ্ধ রাখতে এবং ডাকসুতে সবাইকে একসাথে কাজ করতে হবে, তো সেই দিক থেকে আমি আমার মনোনয়নকে প্রত্যাহার করছি। বিগত 15.5 বছর আপনাদের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য যে দলটি, যে প্ল্যাটফর্মটি সবচেয়ে বেশি লড়াই করেছে, ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে গিয়েছে, সেই প্ল্যাটফর্মটিকে আপনাদের অধিকার আদায়ের জন্য একটি সেরা সিদ্ধান্ত দিবেন বলে আমি বিশ্বাস করি। প্রচারণা শুরু না হলেও কুশল বিনিময় করেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম ও জিএস পদপ্রার্থী SM ফরহাদ। বলেন, প্রতিপক্ষ প্যানেলের প্রার্থীরা গঠনমূলক সমালোচনার পরিবর্তে সাইবার বুলিং ও মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে। আমাদের যারা প্রতিপক্ষ আছে, আমাদের যারা বন্ধুপ্রতিম আছে, তারা ক্রমাগত সাইবার বুলিং করছে, ক্রমাগত মিথ্যা প্রোপাগান্ডা করছে, ক্রমাগত সে আগের মতো করে বিষাদগার করছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আপনাদের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে। এর আগে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি পদপ্রার্থী বিনিয়ামিন মোল্লা। এখনো আপনারা টিএসসিতে যান, গিয়ে দেখেন সেখানে জাতীয়তাবাদী ছাত্র দল, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ অনেকেরই ফেস্টুন সেখানে এখন আছে। তাহলে আমরা করতে পারবো না, অন্যরা করতে পারতেছে। এই নির্বাচন কমিশন তাদের হাত অনেকের ক্ষেত্রেই অনেক শক্ত হলেও অনেকের কাছে গিয়ে সেটা আটকে যায়। এদিকে আচরণবিধি লঙ্ঘন নিয়ে আবারও সতর্ক করে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আরও খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকির,
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আমরা যতটুকু জানতে পেরেছি 20 জন প্রার্থী কিন্তু তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এখানে অধিকাংশ প্রার্থী জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেলের। তারা কিন্তু তাদের প্যানেল ঘোষণা হওয়ার পর প্যানেলের বাইরে যারা ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থী বা যারা ফর্ম তুলেছিলেন তারা কিন্তু তাদের মনোনয়ন পত্র সেটি প্রত্যাহার করে নিয়েছেন। তারা বলছেন যে জাতীয়তাবাদী ছাত্রদলের যে দিক নির্দেশনা সেটির প্রতি সম্মান রেখেই তারা প্যানেলের বাইরে যে সকল মনোনয়ন ফর্ম তুলেছিলেন সেগুলো তারা প্রত্যাহারের জন্য আজ চিফ রিটার্নিং অফিসার বরাবর আবেদন করেছেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আগামীকাল থেকে প্রচারণা সেটি শুরু হচ্ছে। আজ পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিক কোনো প্রচারণা না থাকলেও বিভিন্ন ছাত্র সংগঠন কিন্তু তাদের যে কৌশল বিনিময় বা শিক্ষার্থীদের সমস্যাগুলো অনানুষ্ঠানিকভাবে জানা, নানা প্রতিশ্রুতি দিয়ে সেই কাজটা কিন্তু করেছে ইসলামী ছাত্র শিবির। আমরা দেখতে পেয়েছি তারা তাদের যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে ভিপি এবং জিএস পদপ্রার্থী সহ প্যানেলের পূর্ণ সদস্যরা কিন্তু সেই কার্জন হল এলাকায় কৌশল বিনিময় করেন শিক্ষার্থীদের সঙ্গে। পরবর্তীতে তারা কিন্তু একটি ব্রিফও করেন, যেখানে তারা বলছেন যে তাদের প্রতিপক্ষ প্যানেল থেকে তাদের প্রতি নানা ধরনের বিদ্বেষমূলক কথাবার্তা এবং প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। পাশাপাশি মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলন করেছে ডাকসু ফর চেঞ্জ নামের একটি প্যানেল, যেটির ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা। তিনি কিন্তু বলেছেন যে স্পষ্টভাবে অন্যান্য প্যানেলের যে প্রার্থী যারা রয়েছেন তারা আচরণবিধি লঙ্ঘন করছেন, প্রচারণা চালাচ্ছেন, তারপরও চিফ রিটার্নিং অফিসার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের কোনো ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে না। পাশাপাশি চিফ রিটার্নিং অফিসারের পক্ষ থেকে কিন্তু শিক্ষার্থীদেরকে বা প্রার্থীদেরকে আচরণবিধি সম্পর্কে সচেতন করা হয়েছে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের সর্বশেষ খবরাখবর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাকির আহমেদ। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি। ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করতে ভোট 2 মাস পেছানোর দাবি ছাত্র দলের। তবে ঘোষিত তারিখেই নির্বাচন দাবি জানিয়েছে ছাত্র শিবির ও বাম সংগঠনগুলো। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই। বিকেলে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের আমেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সোমবার সকাল 10টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু কোষাধ্যক্ষ ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ছাত্র সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদের জন্য ফর্ম সংগ্রহ শুরু হয়। ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সভা করে নির্বাচন কমিশন। রাকসু নির্বাচন 2 মাস পেছানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। তবে পূর্ব নির্ধারিত তারিখেই নির্বাচনের পক্ষে অবস্থান ছাত্র শিবির ও বাম সংগঠনের। আমরা বলেছিলাম যে ছবি সহকারে ভোটার তালিকা প্রকাশ করুন। আর নির্বাচন পেছাবে কিনা তা অংশীজনের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। আমরা এই প্রস্তুতিটা কতদিনে সম্পন্ন করতে পারবো, এর জন্য আমাদের কয়দিন সময়ের প্রয়োজন, সেটা আমাদের নিজস্ব বিষয়। আমরা তার আলোকেই আমাদের সিদ্ধান্ত যেটা যে আমরা ছবিযুক্ত ভোটার তালিকা আমরা ভোটের দিন সেখানে কেন্দ্রে থাকবে। এদিকে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ছাত্র শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেল ঘোষণা করলেও এখনও ছাত্রদল ও বাম সংগঠনগুলো প্যানেল ঘোষণা করেনি। এখনও ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের হল থেকে বের করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী ও প্রার্থীরা। কেন্দ্রীয়ভাবে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেটি নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের, কিন্তু সেই ব্যাপারে আমরা এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি। নির্বাচনী আমেজ তৈরি হয়ে গেছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু অনেক বহিরাগত মানুষ আসেন। আমরা মনে করি এটি আমাদের নিরাপত্তাকে বিঘ্নিত করবে। তবে সুষ্ঠু নির্বাচন করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, আনসার সদস্যও দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার। বিকেলে ডাকসু নির্বাচনের প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করার কথা রয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মুজাফফর হোসেন জয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা। সরাসরি শুরুতে যাচ্ছি জয়ের কাছে। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, আর আজকে বিকেলে জানেন যে বিকেল 4টা থেকে 5টা নাগাদ কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খসড়া তালিকা প্রকাশ করা হবে যারা মনোনয়ন প্রার্থী ছিলেন তাদের। একই সাথে কিন্তু দেখতে পাচ্ছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে আমি যে স্থানটিতে রয়েছি, অর্থাৎ এই এলাকাটিতে সাধারণত শিক্ষার্থী একই সাথে কিন্তু নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন তারা কিন্তু ভোট চেয়ে বেড়াচ্ছেন এবং একটি সুন্দরভাবে তারা কিন্তু
মূলত তারা নির্বাচনকে অংশগ্রহণকে কেন্দ্র করে কিন্তু তারা সুন্দরভাবে আলাপচারিতায় মেতে উঠেছেন এবং এই নির্বাচনের খুনসিপনে তারা মেতে উঠেছেন। একই সাথে কিন্তু তারা বলছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে কেন্দ্র করে তাদের মধ্যে একটি আমেজ সৃষ্টি হয়েছে এবং তারা আনন্দ ঘন পরিবেশে অবস্থান করছেন। তারা বলছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মূলত 11ই সেপ্টেম্বর যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে তার জন্য নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার প্রশাসনের পক্ষ থেকে সেই ধরনের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু প্রশাসন বলছেন যে নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সেনাবাহিনী মোতায়েনের ব্যবস্থা করছেন, যার ফলে নিরাপত্তার কোনো ঘাটতি সেখানে থাকছে না বলে তারা জানিয়েছেন। একই সাথে শিক্ষার্থীরা বলছেন যে যারা অছাত্র রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত মূলত হলগুলো থেকে বাইরে বের হয়নি এবং একই সাথে কিন্তু হলগুলোতে তাদের অবস্থানকে কিন্তু মূলত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। একই সাথে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে মূলত বহিরাগতদের আগমন তা মূলত ঘটেই চলেছে এবং যার ফলে কিন্তু নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মূলত নির্বাচনকে কেন্দ্র করে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মওদুদ রানা। রাকসু নির্বাচন পেছানোর দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন, একই সাথে সমাবেশ করেছেন এবং একই সাথে উপাচার্যের দপ্তরে উপাচার্যের সাথে কথা বলেছেন এবং স্মারকলিপি প্রদান করেছেন এবং রাকসু নির্বাচন কমিশনারের সাথে দেখা করেছেন এবং তারা স্মারকলিপি প্রদান করেছেন। তাদের মূল যে 5টি দাবি রয়েছে সেখানে তারা বলছেন যে এই শিক্ষাবর্ষে অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছেন তাদেরকে ভোটার করতে হবে এবং একই সাথে যারা বিদেশে অবস্থান করছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তাদেরকে ভোটার করতে হবে। অন্যদিকে যেসব ভোটাররা তালিকাভুক্ত হয়েছেন তাদের ছবি তুলতে হবে, অর্থাৎ ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। একই সাথে আবাসিক হলে না হয়ে একাডেমিক ভবনে ভোট কেন্দ্র স্থাপন করতে হবে এবং একই সাথে আবাসিক হলে সকল দলের ন্যায্যতা এবং ক্রিয়াশীল যত ছাত্র সংগঠনগুলো আছে তারা যেন পরস্পরের প্রতি সহমর্মিতা দেখায় এমন একটি পরিবেশ সৃষ্টি করতে হবে। এই দাবিগুলো বাস্তবায়ন করতে গেলে আসলে নির্বাচন কমিশনকে কিছুটা সময় নিতে হবে এবং সে কারণেই তারা বলছেন যে অন্তত 2 মাস এই নির্বাচন পেছাতে হবে। অন্যদিকে ছাত্র শিবির, বাম ঘরানা ছাত্র সংগঠনগুলো এবং যারা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং একই সাথে যারা সাবেক সমন্বয়ক ছিলেন তারা বলছেন যে ঘোষিত 15ই সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ 3টায় নির্বাচন কমিশন একটি বৈঠক করবেন, সেখানেই সিদ্ধান্ত হবে যে আসলে ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন হচ্ছে কিনা। এদিকে আজকে মনোনয়ন ফর্ম তোলার আসলে দ্বিতীয় দিন, এই দ্বিতীয় দিনে সব মিলিয়ে 12 জন মনোনয়ন ফর্ম নিয়েছেন, এর মধ্যে ভিপি পদে 2 জন এবং এজিএস পদে 1 জন মনোনয়ন ফর্ম তুলেছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এর আগে যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। থানা থেকে লুট হওয়া সহ সব অবৈধ অস্ত্র উদ্ধারে 500 থেকে 5 লাখ টাকা পর্যন্ত পুরস্কারের ঘোষণা করল সরকার। এসব অস্ত্রের সন্ধানদাতার নাম পরিচয় রাখা হবে গোপন। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 24 জুলাই অভ্যুত্থানের আগে এবং পরে গোটা দেশের বিভিন্ন থানা এবং পুলিশ ফাঁড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনা ঘটে। পুলিশের হিসেব মতে দেশের 664 থানার মধ্যে 460টি থানা, 114টি ফাঁড়ি ছাড়াও গণভবন থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্সের এসব অস্ত্র লুট করে দুর্বৃত্তরা। এরপর বিভিন্ন সময়ে কখনো যৌথভাবে কখনো এককভাবে সবগুলো বাহিনী অভিযান পরিচালনা করে গোটা দেশে। লুট হওয়া অস্ত্রের বড় অংশ উদ্ধার হলেও এখনো হদিশ মেলেনি 1300-র বেশি অস্ত্র এবং 2.5 লাখের বেশি গোলাবারুদের। এদিকে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। নির্বাচন সামনে রেখে এসব অস্ত্র ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার সচিবালয়ে আয়োজিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এসব অস্ত্রের বিষয় নিয়ে আলোচনা হয়। লুট হওয়া অস্ত্রের সন্ধান ও সন্ধানদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পিস্তল হলো 50,000, শর্টগান 50,000, চাইনিজ রাইফেল যেটা 1 লাখ, এসএমজি 1,50,000, এলএমজি 5 লক্ষ, আর গুলি প্রতিটি হলো 500। এই তথ্যগুলি আপনারা যদি জানান
এগুলি কিন্তু গোপন রাখা হবে। অবৈধ অস্ত্র ছাড়াও সমসাময়িক পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নিয়োগ বাণিজ্য ও দুর্নীতি বন্ধে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। চেয়ারে বসার পরে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সংখ্যা বেড়ে গেছে। এরকম আমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনও যদি কোথাও গিয়া কোনো রকমের চাঁদাবাদী বা ইসের সাথে জড়িত হয়, আপনারা কাইন্ডলি আমাদের জানাবেন। গাজীপুরের পুলিশ কমিশনার সড়কে যানবাহন বন্ধ করে চলাচল করার অপরাধে শিগগিরই তাকে শোকজ করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। হত্যার হুমকি ও বাসার সামনে মব সৃষ্টি করা হচ্ছে উল্লেখ করে বাঁচার অধিকার নিশ্চিতের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। জামায়াতকে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি উল্লেখ করে মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো আপোষ করবেন না বলেও জানান তিনি। দলীয় শোকজের উত্তর দলকে দেবেন বলেও জানিয়েছেন তিনি। যদি আমার কোনো কথায় তোমরা মনে করে থাকো আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি, আমার বিরুদ্ধে মামলা করো, আমাকে গ্রেফতার করো, আমাকে শাস্তি দাও, কিন্তু আমাকে হত্যা করার জন্য আমার বাসা পর্যন্ত মব সৃষ্টি করে গিয়া সেই মব জাস্টিস আমার উপরে কি চলতে পারে কিনা এবং চলবে কিনা আমি প্রথমে বাংলাদেশের মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই। একটা দল যদি মনে করে তার কোনো রাজনৈতিক কর্মী ব্যতিক্রম কোনো কথা বা কাজ করছে, দল শোকজ করতেই পারে এবং সেই প্রশ্নের উত্তর আমি দেব। দুপুরের সময় আরও থাকছে। ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছিলাম, তারা যদি আমাকে কন্টিনিউ করে থাকবো। বিভ্রান্তি আছে অনেক। টি-20 ক্রিকেট তো মাঝে মাঝে 120 বলও খেলতে হয়। টি-20 নয়, বিসিবিতে লম্বা ইনিংস খেলতে চান আমিনুল ইসলাম বুলবুল। দীর্ঘমেয়াদে সভাপতি থাকার ইঙ্গিত। নির্ধারিত সময়ে হবে ক্রিকেট বোর্ডের নির্বাচন। খুলনায় পিকআপ ভ্যানের চাপায় ইজি বাইকের 4 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 4 জন। সকালে খুলনা থেকে ডুমুরিয়ায় যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। ঝিলেরডাঙ্গা এলাকায় পৌঁছালে খুলনাগামী একটি ইজি বাইকে চাপা দেয়। ইজি বাইক দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে চালকসহ 2 জন আরোহী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহত 6 জনকে উদ্ধার করে খুলনা মেডিকেলে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক ও সহকারী পালিয়ে যায়। প্রতি বছর বর্ষা এলেই বাড়ে ডেঙ্গুর প্রবণতা। এবারের চিত্র আরও উদ্বেগজনক। আশঙ্কাজনক হারে যেমন বাড়ছে আক্রান্তের সংখ্যা, তেমনি একদিনে রাজধানীতে সর্বোচ্চ 5 জনের মৃত্যুর খবরও মিলেছে সম্প্রতি। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থার কার্যকর উদ্যোগের আহ্বান বিশেষজ্ঞদের। শবনব নিবিড়ের রিপোর্ট। বর্ষার আগমনের সঙ্গে যেন পাল্লা দিয়ে বাড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব। তৈরি হয় এডিসের লার্ভার জন্য অনুকূল পরিবেশ। বর্তমানে দেশের হাসপাতালগুলোতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে মৃত্যুহার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 21 আগস্ট একদিনেই মারা গেছেন 5 জন। একদিনের ব্যবধানে 23 আগস্ট মারা যায় আরও 4 জন রোগী। চলতি মৌসুমে এখন পর্যন্ত সারা দেশে সবচেয়ে বেশি প্রাদুর্ভাব দেখা গেছে দক্ষিণবঙ্গে। আক্রান্ত হওয়ার পরেও শুরুতেই যদি চিকিৎসকের শরণাপন্ন হওয়া যায় তাহলে এই রোগের মৃত্যু তথা অন্যান্য জটিলতা থেকে নিজেদেরকে রক্ষা করা সম্ভব। কীটতত্ত্ববিদ বলছেন এডিস মশা সাধারণত পরিষ্কার পানিতে ডিম পাড়ে। ডেঙ্গু যদি আমরা ঠেকাতে চাই তাহলে যেটি প্রয়োজন সেটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট। নাগরিকদেরও সম্পৃক্ত হতে হবে, নিশ্চিত করতে হবে যেন কোথাও কোনো পাত্রে পানি জমা না হয়। রাতে মশারি ব্যবহারের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ থেকে রেহাই পেতে সর্বোচ্চ সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। টাকা ছাপিয়ে দেওয়ার পরও ঘুরে দাঁড়াতে না পারায় একীভূত করা হচ্ছে এক্সিম সহ দেশের 5 ব্যাংক। এজন্য দরকারি 35,000 কোটি টাকার মধ্যে 20,000 কোটি টাকাই সরকারের কাছে চায় বাংলাদেশ ব্যাংক। বাকি অর্থের জন্য IMF, বিশ্ব ব্যাংকের দ্বারস্থ হবে আর্থিক খাত নিয়ন্ত্রক সংস্থাটি। খেলাপি ঋণ, মূলধন ঘাটতি, সুশাসনের অভাব, রাজনৈতিক হস্তক্ষেপ সহ নানা কারণে বিপর্যস্ত দেশের ব্যাংকিং খাত। কমছে গ্রাহকের আস্থা।
অবস্থার উত্তরণে কয়েক মাস আগে প্রায় ২৭,০০০ কোটি টাকা ছাপিয়ে দেওয়া হয় এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন সহ দুর্বল ৫ বেসরকারি ব্যাংকে। তাতেও ঘুরে দাঁড়াতে না পারায় এবার একীভূত করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এজন্য দরকার হতে পারে ৩৫,০০০ কোটি টাকা, যার মধ্যে ২০,০০০ কোটি টাকাই সরকারের কাছে চাইবে বাংলাদেশ ব্যাংক। বাকি অর্থ চাওয়া হবে আমানত বীমা তহবিল সহ IMF, বিশ্বব্যাংকের কাছে। ডিপোজিট ইন্স্যুরেন্সে যেহেতু অনেক টাকা আছে, সরকার চাইলে সেইগুলো বাংলাদেশ ব্যাংকের বিবেচনায় যদি ওখান থেকে কিছু কম্পেনসেট দরকার হয়, তাহলে সেখান থেকেও তারা এই টাকা কিছু ট্রান্সফার করে নিতে পারে। একীভূত করার আগেই এসব ব্যাংকের সব শেয়ার শূন্য করার পাশাপাশি ফেরত দেওয়া হবে ক্ষুদ্র আমানত। A, B আর C ব্যাংক মার্জ করছে, সাধারণ মানুষের কাছে ABCর শেয়ার রয়েছে। এখন তিনটা কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য সেম, কিন্তু বাজার মূল্য তো সেম না। তখন বাজার মূল্যকে ওয়েটেড অ্যাভারেজ দিয়ে সেম আনা হবে। এদিকে বিশেষ নজরে রাখা আরও কয়েকটি ব্যাংকের ব্যাপারেও বিশেষ ভাবনার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। ডিপোজিটের টাকা কোনোভাবে যাতে না হবে সেই দৃষ্টি নিয়ে মার্জার করবে, আর মার্জার করবে এইভাবে যে যাতে মার্জার করবে ওটা কিন্তু একটা ভায়াবল ব্যাংক হয়। এমন কিছু কিছু ব্যাংক আছে যাদেরকে যতই মার্জার দেয় ওরা আপনার ইসের আওতায় বাইরে চলে গেছে, ওটা এখন প্যালিয়েটিভই আছে। তবে একীভূত করারে ব্যাংক খাতে বিদ্যমান সমস্যার সমাধান দেখছেন না আর্থিক খাত বিশ্লেষকরা। কেন আপনি সরকার এগুলোর পেছনে আবার টাকা পয়সা দিবে? কয়দিন আগে দেখলো না লিকুইডিটি সাপোর্ট দিয়ে একটা ব্যাংক ঘুরে দাঁড়াইছে। এগুলোকে সাপোর্ট না দিয়ে বরঞ্চ তাদের কাছ থেকে একটা রিকভারি প্ল্যান নিয়ে একটা সময় নিয়ে ছেড়ে দেন। এর মধ্যে ঘুরে দাঁড়াতে পারবা, নাহলে ইউ মাস্ট কুইট। বাংলাদেশ ব্যাংকের তথ্য, গেল বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের মে পর্যন্ত দুর্বল ৫ ব্যাংকের আমানত কমেছে ২২,০৬০ কোটি টাকা। সুদসহ ঋণ গ্রহীতার কাছে মোট বকেয়া ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৩,৮৫৫ কোটি টাকা। এ সময় খেলাপি ঋণ দাঁড়িয়েছে প্রায় ১,৪৭,০০০ কোটি টাকা, যা মোট দেয়া ঋণের প্রায় ৭৭%। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। বন্দি বিনিময় প্রস্তাবে রাজি হতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান। গাজা সিটি দখলে নিতে গেলে জিম্মিদের জীবন ঝুঁকিতে পড়তে পারে বলে শঙ্কা তার। হামাসের অভিযোগ, নেতানিয়াহু নতুন নতুন শর্ত চাপিয়ে দিয়ে যুদ্ধবিরতির আলোচনাকে বাধাগ্রস্ত করছেন। এদিকে গাজায় দুর্ভিক্ষের মধ্যেও চলছে ইসরায়েলি হামলা। দখলদারদের আগ্রাসনে একদিনে নিহত হয়েছেন ৫১ ফিলিস্তিনি। অনাহারে প্রাণ গেছে আরও ৮ জনের। চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। খেলার খবর। নির্বাচন প্রসঙ্গে সুর পাল্টালেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কুইক টি-20 ইনিংস নয়, বরং দেশের ক্রিকেটের প্রয়োজনে লম্বা ইনিংস খেলতে প্রস্তুত বর্তমান সভাপতি। নির্বাচন করার মতো সব রসদ না থাকলেও সবাই চাইলে কাজ করতে চান দেশের জন্য। সঠিক সময়ে নির্বাচনী রোডম্যাপ দেওয়া হবে বলেও জানান বুলবুল। সামনে বেশ কিছু বড় ইভেন্ট থাকায় আপাতত ক্রিকেটের ওপর ফোকাস করছে বোর্ড। তারেক হাসান শিমুলের রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নির্বাচনী উত্তাপ, দফায় দফায় বৈঠক করছেন অংশীজনরা। দৌড়ঝাঁপ শুরু হয়েছে পরিচালক প্রার্থীদের। প্রতিদিনই শোনা যাচ্ছে নতুন সব গুঞ্জন। আলোচনায় টি-20 ইনিংস খেলতে বোর্ডে আসা আমিনুল ইসলাম বুলবুলও। বর্তমান কমিটির মেয়াদ আছে আর ১.৫ মাস। নিয়মানুযায়ী এই বোর্ডের নির্বাচন আয়োজন করে দায়িত্ব তুলে দেওয়ার কথা নতুন কমিটির হাতে। যদিও এখনও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দেয়নি বিসিবি। নির্বাচন নিয়ে গড়িমসির ইচ্ছা নেই বর্তমান কমিটির। বোর্ড প্রধানের সোজা সাপটা কথা, অফকোর্স ইলেকশন অন টাইম হবে। সেই ইলেকশনটা করার জন্য যে আমাদের ইলেকশন কমিশন তৈরি করা, তারপরে যে আনুষঙ্গিক কাজ করা, সেগুলো অন টাইমে হবে এবং আপনারা তাড়াতাড়ি সব কিছু জানতে পারবেন। বুলবুলের কুইক টি-20 ইনিংসের সমাপ্তি কি অক্টোবরেই হবে, নাকি সভাপতিত্বের অভিষেকেই সেঞ্চুরির পরিকল্পনা? নির্বাচন নিয়ে জানিয়েছেন নিজের ভাবনার কথা। দেশের ক্রিকেটের প্রয়োজন হলে থাকতে চান লম্বা সময়। ইলেকশন করতে যেই রসদগুলো লাগে আমার নাই, এবং আমি ফ্রি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছিলাম। তারা যদি আমাকে কন্টিনিউ করে থাকবো। দায়িত্ব নিয়েই বোর্ড পরিচালনার চার্টার দিয়েছেন বুলবুল, যা অন্য পরিচালকদেরও মনে ধরেছে। প্রতিদিনই ছুটছেন বিভিন্ন জেলায়, কাজ করছেন তৃণমূলের ক্রিকেট উন্নয়নে। চার্টারটা আমরা সকলে মিলে এগ্রি করেছি, বোর্ডে অ্যাপ্রুভাল নিয়েছি, সেটা নিয়ে কাজ করছি। সেটার কাজটা আল্লাহর রহমতে খুব সুন্দর এগিয়ে চলেছে। বাংলাদেশ ক্রিকেট যদি মনে করে যে আই নিড টু স্টে লিটল লঙ্গার, সেটা যে কোনো প্রক্রিয়াই হোক, জানো না এই কাজটা আমি সব কিছু ছেড়ে দিয়ে এসেছি টু সার্ভ মাই কান্ট্রি।
So I would love to continue. দায়িত্বটা উপভোগ করছেন, তাই সব কষ্ট আর বাধা উপেক্ষা করে কাজ করে যেতে খুব একটা সমস্যা হচ্ছে না বুলবুলের বলেও জানান তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রোহিঙ্গাদের জাতিগত নির্মূল থেকে রক্ষায় বৈশ্বিক উদ্যোগ চান প্রধান উপদেষ্টা। কক্সবাজারে আন্তর্জাতিক সংলাপে আশ্রিতদের প্রত্যাবাসনের 7 দফা প্রস্তাব। পাকিস্তান দাবি করলে ৭১ ইস্যু সমাধান হবে না, লাগবে বাংলাদেশের স্বীকৃতি, ক্ষমা চাইতে হবে রাষ্ট্রীয়ভাবে মত বিশ্লেষকদের, সম্পদ ফিরিয়ে দেওয়ার পরামর্শ। এবং 20টি আসনের সীমানা চূড়ান্ত করতে ইসিতে চলছে শুনানি, ভোট দেওয়ার জন্য উন্মুখ দেশের মানুষ। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফেরার আশা বিএনপির। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়।